গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 9 এর একটা পোয়েম আছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই পোয়েমটা আমরা পড়ব। এই পোয়েমটা লেখা এমিলি ব্রন্টির। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কবি পরিচিতি বা পোয়েট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। এমিলি ব্রন্টি, ওনার পুরো নাম হলো এমিলি জেন ব্রন্টি। উনি 1818 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। ওনার বাবা প্যাট্রিক ব্রন্টি একজন আইরিশ ছিলেন এবং একজন পোয়েট ছিলেন, এবং ওনার মা মারিয়া ব্র্যানওয়েল। এমিলি ব্রন্টি ছিলেন তার বাবা মায়ের পঞ্চম সন্তান, এবং এমিলির সাথে আমরা আরো দুজন ওর সিস্টারের সম্পর্কে জানতে পারি এই লিটারেচার মানে সাহিত্যের জগতে। বিশেষ করে তারা হলেন শার্লট ব্রন্টি এবং অ্যানি ব্রন্টি। এমিলি ব্রন্টির মা মারিয়া ব্র্যানওয়েল যখন মারা যান তখন এমিলির বয়স ছিল মাত্র 3 বছর। খুব ছোট বয়সে উনি মাকে হারান, এবং সেই কারণে আমরা দেখব যে তার পরবর্তী জীবনে উনি বেশ কিছুটা একাকিত্বে ভোগেন। যদিও তার বাবা ছিল, উনি একাকিত্বে ভোগেন এবং তার ভাই বোনদের কাছেই, বড় দিদিদের কাছে কিন্তু উনি মানুষ হন, এবং উনি একটু লোনলিনেস পছন্দ করতেন, একটু একাকী থাকতে পছন্দ করতেন, এবং শারীরিকভাবেও কিন্তু ভীষণ দুর্বল ছিলেন উনি। তো এমিলি ব্রন্টি কিন্তু তার সারা জীবনে মাত্র একটাই নভেল লিখেছেন। যদিও উনি নভেলিস্ট হিসাবেই বেশি বিখ্যাত, কিন্তু তা সত্ত্বেও উনি তার সারা জীবনে মাত্র একটাই নভেল লিখেছেন, সেটার নাম হচ্ছে উদারিং হাইটস। দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওই নভেলটা সম্পর্কে। উদারিং হাইটস একটা মাত্রই এমিলি ব্রন্টির নভেল হওয়া সত্ত্বেও এটা কিন্তু লিটারারি জগতে একটা যুগান্তকারী সৃষ্টি, একটা পাথ ব্রেকিং ক্রিয়েশন। ঠিক আছে, তো এছাড়াও এমিলি ব্রন্টির বেশ কিছু লেখা কবিতা কিন্তু শার্লট ব্রন্টি খুঁজে পান অপ্রকাশিত, এবং পরবর্তী ক্ষেত্রে এমিলি ব্রন্টিকে উনি বলেন সেগুলো পাবলিশ করার জন্য। এমিলি ব্রন্টি সেটাতে রাজি হন, এবং 200-রও বেশি কবিতা এমিলি ব্রন্টির, তাছাড়া শার্লট ব্রন্টি এবং তার আরেক বোন অ্যানি ব্রন্টি, এই 3 বোনের যৌথ পাবলিকেশন হয় হচ্ছে একটা কবিতা সমগ্র, যেখানে আমরা কিন্তু এমিলি ব্রন্টির বেশ কিছু কবিতা পাই। যদিও এখানে 3 বোনের কেউই তাদের রিয়েল নেম ইউজ করেননি, তাদের ছদ্মনাম ইউজ করেছেন। এবং এখানে এই কবিতার যে বই, সেখানে এমিলি ব্রন্টি তার যে পেন নেম বা ছদ্মনাম ইউজ করেছেন সেটা হচ্ছে এলিস বেল। এলিস বেল এই ছদ্মনামেই কিন্তু উনি ওনার কবিতাগুলো প্রকাশ করেছিলেন। এই কবিতা সংগ্রহ প্রকাশিত হয় 1846 খ্রিস্টাব্দে, এবং ঠিক তার পরের বছর 1847 খ্রিস্টাব্দে কিন্তু আমি যে নভেলের কথা বললাম উদারিং হাইটস, এই নভেলটি প্রকাশিত হয়। এবং দুর্ভাগ্যবশত 1847 খ্রিস্টাব্দেই কিন্তু মাত্র 30 বছর বয়সে এমিলি ব্রন্টি মারা যান টিউবারকুলোসিস রোগে। তো এই ছিল কবির সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এবার আমরা সরাসরি কবিতায় চলে যাব। চলো কবিতাটা আমরা কিভাবে পড়বো। কবিতাটার প্রথম দিকে আমরা একদম শুরুর দিকের ওপরে মানেটা আমরা বুঝে নেব, যাতে কবিতাটা আমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে সেটা রিলেটেড যদি কোনো ইন্টারপ্রিটেশন থাকে সেটাও আমরা ডিসকাস করে নেবো অ্যালং উইথ দ্য ওয়ার্ড মিনিং। তাহলে চলো শুরু করা যাক। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. কি বললো? Mild the mist, mild মানে টেম্পারেট বা মৃদু। মিস্ট এই কথার অর্থ হচ্ছে কুয়াশা।
আপন দ্য হিল তার মানে পাহাড়ের ওপরে হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে। ছবিতে দেখো আমি কিছুটা দেওয়ার চেষ্টা করেছি, পাহাড়ের ওপরে কিন্তু কুয়াশার চাদরে ঢেকে রয়েছে, এবং সেই কুয়াশার চাদরটা কিরকম, খুব মাইল্ড, খুব টেম্পারেট, খুব হালকা, ঘন কুয়াশা নয়। টেলিং নট অফ স্টর্মস টুমরো, এই যে কুয়াশাটা, এই কুয়াশাটা কোনো ভবিষ্যতের বা আগামী কালের কোনো ঝড়ের পূর্বাভাস কিন্তু দিচ্ছে না। এখানে টেলিং কথার অর্থ হচ্ছে ফোর টেলিং বা ফোরকাস্টিং, ঠিক আছে। আগেকার দিনে মানুষরা যেমন আকাশ দেখেই কিন্তু বলে দিতে পারতো সারাটা দিন কেমন যাবে, ঝড় বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, বা আগামী দিনগুলো কেমন যাবে। এখানেও কিন্তু কবি সেরকমই কিছু একটা বলতে চাইছেন, যে কুয়াশার যে চাদর, যে হালকা চাদর পাহাড়টাকে ঘিরে রেখেছে, সেই চাদরটা কিন্তু আগামী দিনের কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। ওয়েপ্ট কথার অর্থ হচ্ছে কাঁদা। উইপ এটার পাস্ট টেন্স, WEEP, উইপ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েপ্ট। যেহেতু এখানে যে ঘটনাটার কথা বলছে সেটা অলরেডি ঘটে গেছে, সেই জন্য এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। কি বলছেন কবি, যে কেন আগামী দিনে ঝড়ের কোনো সম্ভাবনা নেই, তার কারণ দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, যে দিনটি, সেই দিনটি তার যা কিছু সঞ্চয় ছিল সেই সমস্ত সঞ্চয়টাকে কেঁদে ভাসিয়ে ফেলেছে। তার মানে কি কেঁদে ভাসিয়ে ফেলেছে মানে কি, মানে সারাটা দিন সম্পূর্ণরূপে অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইটস ফিল মানে সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। তার মানে এখানে যদি এই ফ্রেজটার মানে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, এটার অর্থ হচ্ছে দ্য ডে ইট হ্যাজ বিন রেইনিং থ্রু আউট দ্য ডে অ্যান্ড নাও দ্য রেন হ্যাজ কমপ্লিটলি স্টপড উইদাউট এনি ফার্দার চান্স টু রেন এনি ফার্দার। ঠিক আছে, একদম সম্পূর্ণভাবে যেটুকু বৃষ্টিপাত হওয়ার ছিল সম্পূর্ণ বৃষ্টিপাতটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাইরের পরিবেশটা ঠান্ডা, সেই জন্য হালকা একটা কুয়াশার চাদর দূরের যে পাহাড়গুলো আছে সেটাকে ঢেকে রেখেছে। স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, স্টোর মানে সঞ্চয়, তাহলে যা কিছু সঞ্চয় ছিল সেই সঞ্চয়টা সম্পূর্ণরূপে কি হয়েছে, স্পেন্ট হয়ে গেছে, খরচ হয়ে গেছে। সাইলেন্ট সরো, সাইলেন্ট মানে নিস্তব্ধ, সরো মানে দুঃখ, স্যাডনেস। তাহলে নিস্তব্ধ যা কিছু দুঃখ কষ্ট ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। এটা হলো কবিতাটার স্ট্যানজাটার বাইরের মানে। এবার ভেতরের মানেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো কবিতাটা যখন শুরু হচ্ছে, ফার্স্ট লাইনে কি বলছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, তার মানে পাহাড়ের গায়ে হালকা কুয়াশার চাদর রয়েছে। যখন কোনো কবিতা আমরা পড়ি তখন পাঠকের মনে বা রিডারের মনে কি হয়, একটা ছবির, একটা কল্পনার ছবি কিন্তু ভেসে ওঠে। ঠিক আছে, তাহলে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই লাইনটা পড়ার সাথে সাথেই কিন্তু একটা ছবির মতন একটা দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে উঠছে, যে সেটা কি, দূরের পাহাড়ের যে সারি আছে তার মধ্যে কুয়াশার চাদর ঢেকে আছে। আর কি আছে দেখো, মাইল্ড আর মিস্ট, মা মা দুটো ম সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যখন কোনো কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয় বারবার কোনো একটা লাইনে, তখন সেটাকে আমরা কি বলি, অ্যালিটারেশন, ALLITERATION, অ্যালিটারেশন। ঠিক আছে, তাহলে এখানে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এখানে ম যে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন আছে, এই জন্য ফার্স্ট লাইনে কিন্তু আমরা অ্যালিটারেশন দেখতে পাচ্ছি। ঠিক একই রকম দেখো এই স্ট্যানজার লাস্ট লাইন তুমি যদি দেখো, লেখা আছে স্পেন্ট ইট স্টোর
অফ সাইলেন্ট সরো, সাউন্ড বা সিবিলেন্ট সাউন্ডেরও কিন্তু এখানে আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি, ফলে লাস্ট লাইনেও কিন্তু আমরা অ্যালিটারেশন পাচ্ছি। তাহলে ফার্স্ট লাইন আর লাস্ট লাইন এই দুটো লাইনেই কিন্তু অ্যালিটারেশন রয়েছে। এছাড়া আর কি রয়েছে দেখো, ডে কে বা দিনকে এখানে পার্সনিফাই করা হয়েছে, ফলে এখানে পার্সনিফিকেশনের উদাহরণ রয়েছে বা এক্সাম্পল রয়েছে। পার্সনিফিকেশন জিনিসটা কি? কোনো অচেতন বস্তু যার কোনো ইমোশনস নেই, তার মধ্যে যদি কোনো আমরা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, হিউম্যান ইমোশনস, হিউম্যান কোয়ালিটিস যদি আরোপ করি, তাহলে সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এই কবিতা এখানে কি বলা হচ্ছে? দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। আচ্ছা, দিন তো, এর তো কোনো প্রাণ নেই, তাহলে দিন কি কখনো কাঁদতে পারে? সম্ভব নয়। তাহলে এখানে দিনকে বা ডে কে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। ঠিক আছে, এই যে সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হয়েছে, এখানে কবি কল্পনা করছেন ঠিক যেন খুব দিনের খুব কষ্ট হয়েছে এবং সে সারাদিন ভীষণভাবে কান্নাকাটি করেছে। তার পরের লাইনেও বা এই স্ট্যান্জার যে লাস্ট লাইন, সেখানেও কিন্তু এই পার্সনিফিকেশনের এক্সাম্পল আমরা পাচ্ছি। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। দিনের যেন সারা দিনের অনেক বুক চাপা কান্না রয়েছে, সেই কান্নাগুলো, সেই কষ্টগুলো সে কান্নার আকারে, টিয়ার্সের আকারে সে যেন সারাটা দিন কেঁদেছে এবং সেটাই প্রকৃতিতে বৃষ্টির আকারে ঝরে পড়েছে। ঠিক আছে, তাহলে এইটা হলো পার্সনিফিকেশনের উদাহরণ। আর এই পার্সনিফিকেশনের সাথে সাথে কবি কিন্তু এখানে মেটাফোরও ইউজ করেছেন। এবার মেটাফোর জিনিসটা কি? METAPHOR। মেটাফোর জিনিসটা কি? যখন দুটো বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনাটা ডাইরেক্ট করা হয়, সরাসরি করা হয়, তখন সেটাকে আমরা বলি সিমিলি, SIMILE। কিন্তু সেই তুলনাটা যদি ইমপ্লিসিট হয়, ঠিক আছে, মানে হিডেন থাকে, তাহলে সেটাকে আমরা বলি মেটাফোর। তাহলে এখানে মেটাফোরের ব্যবহার কিভাবে করা হলো? দিনের কোনো কষ্ট হয়নি, দিনের কোনো দুঃখ হয়নি, তাহলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যাই বলছো, সেটা কার হয়েছে? সেটা হয়েছে কবির নিজের, পোয়েটের নিজের। ঠিক আছে, কাজেই সে তার নিজের দুঃখ, কষ্ট, কান্না সবটাকে দিনের মাধ্যমে, দিনকে পার্সনিফাই করে কিন্তু প্রকাশ করেছেন। ঠিক আছে, কাজে এখানে কিন্তু আমরা তাহলে কি কি রেটরিক পেলাম? এখানে আমরা অ্যালিটারেশন পেলাম, এখানে আমরা পার্সনিফিকেশন পেলাম, আর এখানে আমরা মেটাফোরের উদাহরণ পেলাম। আর এই স্ট্যান্জাতে একটা জিনিস আমরা পাচ্ছি, তোমরা যদি স্ট্যান্জাটা ভালো করে পড়ো তাহলে দেখবে যে কবি এখানে কিন্তু বলছেন যে না, ভবিষ্যতে বা আগামী দিনে কিন্তু বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। তার মানে যা কিছু দুঃখ, বা লাস্ট লাইনেও বলছে স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, যা কিছু দুঃখ কষ্ট ছিল কান্নার মাধ্যমে সবটাই শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, নতুন করে আর কোনো দুঃখ কষ্ট নেই। তার মানে কবি এখানে নিজের দুঃখ কষ্টটাকে উতরে এগিয়ে যেতে চাইছেন। ঠিক আছে, এখানে তোমরা একটা লাইন লিখে নিতে পারো, দ্য ওয়ার্ল্ড ইজ টেকিং এ ব্রেক ফ্রম বিইং সরোফুল। ঠিক যেন পৃথিবী একটা ব্রেক নিতে চাইছে, যে আমি আর দুঃখ কষ্ট করব না, এবার আমি আনন্দের সাথে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রথম স্ট্যান্সা। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, I am a child once more, and beneath my father's sheltering roof and near the old hall door. কি বলছেন কবি? এখানে ফ্ল্যাশব্যাক টেকনিক কিন্তু ইউজ করছেন। ফ্ল্যাশব্যাক মানে, তোমরা এই টেকনিকটার ব্যবহার সিনেমাতে ভীষণভাবে দেখতে পাও, যে বর্তমান থেকে অতীতের মধ্যে হট করে সিনেমার পটভূমিটা চেঞ্জ হয়ে যায়, আবার কোনো কোনো সময় অতীত থেকে আবার বর্তমানে এসে সেটা মার্জ করে। তো কবিও এখানে ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করছেন। যখনই সে মনে পড়লো আনন্দের কথা, যে আমি আর দুঃখ কষ্ট করব না, এবার আমি আনন্দ করব, তখনই সে কি বলছে? ও, এই ও কথাটার মধ্যে একটা লঙ্গিং আছে, একটা ইয়ার্নিং আছে, YEARNING। ইয়ার্নিং মানে কোনো কিছুর জন্য খুব আকাঙ্ক্ষা করা।
কোনো কিছুকে ভীষণভাবে চাওয়া। কি বলছেন? ও আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ুথ। আমি আমার ছেলেবেলার চাইল্ডহুড যে ডেজ, সেই ছেলেবেলার দিনে যেন ফিরে গেছি। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর। আমি আবার যেন একটা ছোট্ট মেয়ে হয়ে গেছি। আমি আমার সেই ছোট্ট মেয়ে যে সময় আমি যখন ছিলাম ছোটবেলায়, আমি যেন সেই দিনগুলোতে ফিরে গেছি। আর তার সাথে সাথে আমি কি ফিরে পেয়েছি? and beneath my father's sheltering roof. যখন আমরা জানি, আমরা কবি পরিচিতিতে দেখেছি যে কবি যখন মাত্র 3 বছর তার বয়স, তখন সে তার মাকে হারিয়েছিল। কাজেই সে তার ভাই বোনদের এবং বিশেষ করে গার্জিয়ান হিসাবে তার বাবাকে আঁকড়েই কিন্তু বড় হয়েছে। তো কবি যখন ছেলেবেলায় ফিরে গেছেন, তখন কিন্তু সাথে সাথে উনি কি ফিরে পেয়েছেন? ফাদার্স শেল্টারিং রুফ। ফাদার শেল্টারিং রুফ, এই ফ্রেজটার কথার অর্থ কি? ফাদার্স কেয়ার অ্যান্ড প্রোটেকশন। ফাদার্স কেয়ার অ্যান্ড প্রোটেকশন। বাবা যেরকম ভাবে তার সন্তানকে বাইরের দুঃখ কষ্ট থেকে আগলে রাখে, তাকে আনন্দ দিতে চায়, স্নেহ মমতা দিতে চায়, ঠিক সেরকম কবি তাই কি বলছেন যে আমি যখন আমার চাইল্ডহুড ডেজে ফিরে গেছি আনন্দ খুঁজতে গিয়ে, আমি যখন কোথায় ফিরে গেছি? আমার চাইল্ডহুড ডেজে ফিরে গেছি, তখন আমি তার সাথে সাথে কি ফিরে পেয়েছি? আমি আমার সেই বাবার স্নেহ মমতা, আর সেই শেল্টার, সেই সুরক্ষা, সেই প্রোটেকশন, এইটা ফিরে পেয়েছি। এবং কবি যেন তার চোখের মধ্যে ইমাজিনেশনে তার ছেলেবেলার সমস্ত দৃশ্যগুলো যেন দেখতে পাচ্ছেন। দেখো এখানে মাইনিউট ডিটেলস দিচ্ছেন কবি। কি বলছেন? and near the old hall door. তার যে পুরনো বাড়ি, দেখো এখানে আমি একটা বাড়ির ছবি দিয়েছি যাতে তোমরাও কল্পনা করতে পারো যে কবি যেন তার ছেলেবেলায় যে বাড়িতে থাকতো সেই বাড়ির যে বড় হলঘর, সেই হলঘরের যে পুরনো দরজা, এগুলো যেন সবই কবি দেখতে পাচ্ছেন। এবং কবি বলছেন আমি যেন ওই দরজার সামনে পৌঁছে গেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি সেকেন্ড স্ট্যান্জাতে? দ্য সেকেন্ড স্ট্যান্জা ইজ ভেরি মাচ নস্টালজিক ইন নেচার and it also tells us that the poet is feeling unsafe in her present days. সে তার বর্তমান দিনে যেন নিজেকে খুব ইনসিকিউর ফিল করছেন। উনি তার সমস্ত আনন্দ, সমস্ত সেফটি, প্রোটেকশন যেন তার চাইল্ডহুড ডেজে, তার ছেলেবেলায় উনি যেন সেগুলো ফিরে পাচ্ছেন। কেমন? তাহলে এইটাই হলো আমাদের সেকেন্ড স্ট্যান্জা। I watch this cloudy evening fall after a day of rain, blue mists, sweet mists of summer fall the horizon's mountain chain. কবি কিন্তু আবার, আমরা দেখেছিলাম সেকেন্ড স্ট্যান্জায় কবি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ছেলেবেলায় ফিরে গেছেন। থার্ড স্ট্যান্জাতে কিন্তু উনি আবার বর্তমানেই ফিরে এসেছেন। ওখানে উনি কি বলছেন? I watch this cloudy evening fall. আমি দেখতে পাচ্ছি যে সন্ধে ধীরে ধীরে নেমে আসছে, মেঘাচ্ছন্ন আকাশে সন্ধে ধীরে ধীরে নেমে আসছে। ঠিক ছবিতে এরকম আমি যেমন একটা দেখিয়েছি তোমাদেরকে, সন্ধে ধীরে ধীরে নেমে আসছে, ঠিক সেরকম যেন মেঘাচ্ছন্ন আকাশে সন্ধে ধীরে ধীরে নেমে আসছে। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি দেখেছিলাম? যে কুয়াশার চাদরে যে পাহাড়ের সারি সেগুলো ঢেকে আছে, তাই না? আর থার্ড স্ট্যান্জাতে আমরা ওইটারই রিপিটেশন পাচ্ছি। কি পাচ্ছি? যখন আকাশে মেঘ পড়ে থাকে তখন দেখবে সন্ধ্যাটাও কিন্তু খুব তাড়াতাড়ি নামে, খুব দ্রুত নামে, যেন ঝপ করে সন্ধ্যা হয়ে গেল। বিশেষ করে পাহাড়ি জায়গায় যদি তোমরা বেড়াতে যাও, সেখানে দেখবে খুব অ্যাব্রাপ্টলি হঠাৎ করে যেন সন্ধ্যাটা নেমে আসে। তো এখানেও কবি তাই বলছেন, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। ক্লাউডি ইভিনিং, ইভিনিং ক্লাউডি অ্যাডজেক্টিভ ইউজ করছেন, তার মানে দ্য স্কাই ইজ ওভারকাস্টেড উইথ ক্লাউডস। ঠিক আছে, মেঘে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং ইভিনিংটা যেন ফল করছে, ড্রপ করছে লাইক আ কার্টেন।
আফটার আ ডে অফ রেন, সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টির পর সেই মেঘাচ্ছন্ন আকাশে সন্ধ্যাটা যেন ঝুপ করে নেমে আসছে। ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার পল, দ্য হরাইজনস মাউন্টেন চেন। এখানে মিস্ট বা কুয়াশা, যেটার উল্লেখ আমরা ফার্স্ট স্ট্যান্জায় পেয়েছি, সেটাকে অ্যাডজেক্টিভ দিয়ে কবি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন। কবি এখানে অ্যাকচুয়ালি কালার ডেসক্রিপশন দিচ্ছেন। ব্লু মিস্ট, হ্যাঁ, যে কুয়াশাটা রয়েছে সেটা হালকা নীলাভ, এবং সুইট, এটা খুব সুন্দর, খুব মিষ্টি, মানে খুব ইজ ভেরি সুদিং টু দ্য আই, টু দ্য আইজ, চোখে খুব আরামদায়ক। সেটা কি করছে? অফ সামার, এটা কোন সিজন? এটা সামার সিজন। এবং সামার পল, এখন পল কথাটার দুটো মানে, একটা মানে হচ্ছে থিক ক্লাউড, যেটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। এই কবিতাতে কিন্তু এই পল কথাটা ভার্ব হিসাবে ইউজ হয়েছে, কভার্ড বা ছেয়ে আছে। তাহলে কি বলছেন কবি? ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার, যে গ্রীষ্মকালের হালকা মিষ্টি কুয়াশা, পল কভার্ড দ্য হরাইজনস মাউন্টেন চেন, দূরে যে দিগন্ত রেখা, হরাইজন মানে দিগন্ত রেখা, যেখানে মাটি এবং আকাশ গিয়ে মিশে যায়। তো ওই দিগন্ত রেখায় যে পাহাড়ের যে সারি রয়েছে, সেই সারিকে যেন কুয়াশার চাদর, কুয়াশার মেঘ যেন হালকা করে সেটাকে কি করছে? ছেয়ে দিচ্ছে, সেটাকে ঘিরে ফেলছে। ঠিক আছে? সো দ্য থার্ড স্ট্যান্জা ইজ দ্য এক্সাক্ট রেপ্লিকা অফ দ্য ফার্স্ট স্ট্যান্জা। প্রথম স্ট্যান্জারই যেন আরেকটু ডিটেল ডেসক্রিপশন আমরা থার্ড স্ট্যান্জায় পাচ্ছি, এবং তার সাথে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা কি? থার্ড স্ট্যান্জাতে কিন্তু ফার্স্ট স্ট্যান্জায় যেরকম দুঃখ কাটিয়ে ওঠার একটা ব্যাপার রয়েছে, থার্ড স্ট্যান্জাতে কিন্তু আমরা দেখছি দুঃখের লেশমাত্র নেই, সেখানে শুধুই আনন্দ রয়েছে, সেখানে শুধুই কালার ইমেজারির মাধ্যমে একটা ভাইব্রেন্ট এনজয়মেন্ট অফ নেচার, একটা ওয়ার্ম প্লেজেন্ট এনজয়মেন্ট অফ নেচার, এই জিনিসটা কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে? এবার আমরা ফোর্থ স্ট্যান্জা এন্ড দ্য লাস্ট স্ট্যান্জাতে যাব। কি বলছে দেখো? The dam stands on the long green grass, as thick as morning stairs, and dreamy scents of fragrance pass that breathe of other years. ফার্স্ট স্ট্যান্জায় আমরা দেখলাম কবি দুঃখ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, কিছুটা কাটিয়েছেন, এবং সেকেন্ড স্ট্যান্জায় কি দেখলাম আমরা? আনন্দের খোঁজ করতে গিয়ে কবি কিন্তু তার ছেলেবেলায় ফিরে গেছেন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। থার্ড স্ট্যান্জায় দেখলাম উনি আবার বর্তমানে ফিরে এসেছেন এবং আনন্দটাকে উপভোগ করছেন। এবং ফোর্থ স্ট্যান্জায় কিন্তু কবি আবার সেই দুঃখে ছেয়ে যাচ্ছেন, আবার সেই দুঃখ যেন তাকে গ্রাস করছে। কি বলছেন কবি? দ্য ড্যাম্প স্ট্যান্ডস অন দ্য লং গ্রিন গ্রাস। সারাদিন কুয়াশা ছিল, বৃষ্টি হয়েছে, ফলে লম্বা ঘন সবুজ যে ঘাস, সেই ঘাসটা কি হয়েছে? ড্যাম্প হয়ে রয়েছে, ওয়েট হয়ে রয়েছে, ভিজে রয়েছে, এবং সেইখানে শিশির বিন্দুর মতন জল জমা হয়ে রয়েছে ঘাসের মধ্যে। এবং সেই শিশির বিন্দুগুলোকে কবি কি বলছেন? অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। ওই ডিউ ড্রপ গুলোকে কবি কল্পনা করছেন এগুলো যেন চোখের জল, অশ্রুকণা। ঠিক আছে? ড্রপস অফ টিয়ার্স। তার মানে দেখো এখানে এই যে ড্যাম্প, টিয়ার্স, হ্যাঁ, ঠিক, এই কথাগুলো কিন্তু these are the imageries of sadness, these are the imageries of sorrowness। ঠিক আছে? দুঃখ, হতাশা, এইগুলোর কিন্তু বর্ণনা কিন্তু এখানে দেওয়া থাকে। ঠিক আছে? তো কবি আবার যেন মন খারাপটা ফিরে আসছে, কারণ উনি ওনার ছেলেবেলায় বেশিক্ষণ থাকতে পারছেন না, ওনাকে বাস্তবে ফিরে আসতে হচ্ছে, এবং উনি যেই মুহূর্তে বাস্তবে ফিরে আসছেন সেই মুহূর্তেই তাকে আবার দুঃখ যন্ত্রণা কিন্তু ঘিরে ধরছে। ঠিক আছে? তো এখানে সেইটারই বর্ণনা আমরা পাচ্ছি যে কবি
তার প্রকৃতির মাঝখানে কিন্তু আবার সেই দুঃখটাকে ছড়িয়ে খুঁজে পাচ্ছেন। আমরা দেখেছিলাম যে উনি ডে কে পার্সনিফাই করেছিলেন এবং সেই কারণে লাস্ট স্ট্যান্জাতেও উনি প্রকৃতির মধ্যে সেই দিনের মধ্যে আবার তিনি কিন্তু দুঃখটাকেই খুঁজে পাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে কিভাবে? ড্যাম্পনেস অফ দ্য গ্রাস, মর্নিং স্টিয়ার্স, এগুলোর মাধ্যমে। And dreamy scents of fragrance pass that breathe of other years. এবং কবি বলছেন যে এই যে ভেজা ঘাস, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এইটা যেন এটারও একটা নিজস্ব ফ্র্যাগ্রেন্স আছে, একটা স্মেল আছে, একটা সুইট স্মেল আছে এবং সেই স্মেলটা কবিকে কি করছে? আচ্ছন্ন করে দিচ্ছে, কবিকে একটা ড্রিমি স্টেটে নিয়ে যাচ্ছে, একটা স্বপ্নালু পরিবেশে কবিকে নিয়ে যাচ্ছে। এবং সেই স্বপ্নালু পরিবেশটা কিসের দিকে কবিকে বয়ে নিয়ে যাচ্ছে? দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, অন্য বছরগুলোর কথা বলছে। অন্য বছর মানে কোন বছর? দ্য চাইল্ডহুড ডেজ, দ্য হ্যাপি চাইল্ডহুড ডেজ অফ দ্য লিটল পোয়েট when she was under the kind control of her father. সেইখানে যেন বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের কবিতাটা শেষ হলো। এখানে যেটা প্রথম বলার সেটা হচ্ছে কবিতাটার মাধ্যমে কিন্তু একটা কবির একটা মেন্টাল স্টেটের একটা জার্নি আছে। প্রথম দিকে কবি যখন কবিতাটা শুরু হয়নি তখন আমরা বুঝতে পারছি অঝোর ধারায় বৃষ্টি হয়েছে, মানে কবি ভীষণভাবে দুঃখী ছিলেন, উনি ভীষণভাবে কান্নাকাটি করছিলেন। তারপরে উনার একবার মনে হলো যে না, আর কাঁদবো না, আমি শুধু আনন্দের কথা ভাববো, দুঃখের কথা ভাববো না। সেটাই কিন্তু আমাদের কবিতা শুরু হলো। মাইল্ড মিস্ট চারিদিকটাকে ঘিরে রেখেছে। তারপরে কবি আনন্দের কথা ভাবতে ভাবতে তার অতীতের ছেলেবেলার জীবনে ফিরে গেলেন, সেখানে আনন্দ উপভোগ করলেন, সেটা সেকেন্ড স্ট্যান্জায়। থার্ড স্ট্যান্জায় এসে উনি কি করলেন? বর্তমান প্রকৃতিতে কিন্তু সেই আনন্দগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করলেন এবং খুঁজেও পেলেন, কিন্তু সেইটার স্থায়িত্বটা বেশিক্ষণ থাকলো না। উনি ফোর্থ স্ট্যান্জাতে কিন্তু আবার দুঃখের মধ্যেই ফিরে গেলেন, নিমজ্জিত হয়ে গেলেন। এই একটা কমপ্লিট জার্নি কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে পাচ্ছি। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কবি কেন স্থায়িত্ব, তার আনন্দটাকে বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারছে না? তার পেছনে একটা কারণ তোমাকে আমি কবি পরিচিতি বলতে গিয়ে কিন্তু বলেছি যে কবি খুব ছেলেবেলায় তার মাকে হারিয়েছিলেন, তার একটা দুঃখ যন্ত্রণা তো ছিলই। তাছাড়া কবি শারীরিক ভাবেও কিন্তু ভীষণ দুর্বল ছিলেন। উনি মাত্র 30 বছর বয়সে মারা যান টিউবারকুলোসিস রোগে এবং উনি খুব ভুগতেন। শি ওয়াজ ভেরি সিক থ্রু আউট হার স্মল স্প্যান অফ লাইফ। এছাড়াও উনি তার এই যে মানসিক যন্ত্রণা, শারীরিক কষ্ট, এই সমস্ত কারণে কিন্তু উনি একটা লোনলিনেস, একটা স্যাডনেস, এগুলো ওনাকে সবসময় ঘিরে থাকতো। উনি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলেন। তো সেই সমস্ত কারণে উনি উনার যে মানসিক এবং স্থিতি, তার চিন্তা ভাবনা, সেটারই বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে হয়েছে। উনি বারবার আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বারবার দুঃখের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এই হচ্ছে কবিতা। আর একটা তোমাদেরকে খুব ইনসিডেন্ট খুব একটা বলে রাখি তোমাদেরকে। কবি যখন মারা যান তখন মাত্র 30 বছর বয়সে, তো উনার কফিন যে কার্পেন্টার বানিয়েছিল, সেই কার্পেন্টার অবাক হয়ে গেছিল যে কোনো একজন অ্যাডাল্ট পার্সনের কফিন এত ছোট হতে পারে। উনি এতটাই রোগে ভুগে শীর্ণ জীর্ণ হয়ে গেছিলেন যে তার কফিনটা ভীষণ একটা বাচ্চা ছেলের মতন কফিন ছিল। তো এই ছিল কবির জীবন। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। কবিতার ওয়ার্ড মিনিংস গুলো ভালো করে দেখে নাও, নোট করে নাও। কবিতার ইন্টারপ্রিটেশন গুলোকে নোট করে নাও। তোমরা বারবার কবিতাটা শোনো, তাতে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার্স লিখতে সুবিধা হবে। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার লিখিয়ে দিলে তোমরা উপকৃত হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি নিশ্চয়ই তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো লিখিয়ে দেবো। আর একটা আবেদন আমি তোমাদের কাছে রাখবো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, উপকৃত হচ্ছ, কিন্তু তোমরা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না।
দেখো, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ডেফিনেটলি আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হব এবং আমি আরো ভালো করে তোমাদের কাছে পড়াশোনাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, যে শিক্ষা কিন্তু শেয়ার করলে কমে না, শেয়ার করলে বরঞ্চ বাড়ে। কাজেই তোমরা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও উপকৃত হতে পারে, ঠিক আছে? এবং এর মাধ্যমে যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা সমস্ত স্তরে যে ছেলে মেয়েরা আছে সবাই তো টিউশন পড়তে পারে না, সবার কাছে তোমরা ছড়িয়ে দাও, তাহলে কিন্তু আমার মিশনটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আমি পরের লেসনটা নিয়ে তোমাদের কাছে আসবো। বাই বাই।